কিন্তু যখন বাতিল করা হলো তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। স্বরূপ আমরা উচ্চকক্ষে পাবো যদি সেই উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয়। মূল কথা হলো প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। আসলে উচ্চকক্ষের একটা উপযোগিতা তৈরি হয়েছে, সেটাকে যদি ব্যাকগ্রাউন্ড বলি, আমরা বাংলাদেশের রাজনীতিকে যদি ফলো করে থাকি, এখানকার একটা বড় সংকট দলীয়ভাবে 2/3 মেজরিটির বলে সংবিধান সংশোধন করতে পারার ক্ষমতা। এটা আমাদেরকে অনেক ভুগিয়েছে। আমাদের এমন অনেকগুলো সংশোধনী হয়েছে যেই সংশোধনীগুলো শুধুমাত্র একটা দলের আদর্শ চিন্তা এবং একটা দলের কর্মসূচি পরিকল্পনাকে মাথায় রেখে এটা করা হয়েছে। কিন্তু সংবিধান তো সেই জিনিস নয়। সংবিধান এমন কিছু মূলনীতির সমষ্টি যেখানে মোটা দাগে পিপলস উইল তার একটা রিফ্লেকশন থাকবে। কিন্তু যখন আমরা দেখি এই সংবিধানকে যারা 2/3 মেজরিটি পেলেন তারা তাদের মতো করে পরিবর্তন করতে পারেন, সেটা আমাদের এখানে একটা সংকট তৈরি করে। এই সংকট যেমন তৈরি করেছে বিচারপতিদের বয়স বৃদ্ধি করার সংশোধনীর মধ্য দিয়ে, যেটা আসলে আমাদেরকে 1-11-র মতো একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। এই সংকট পরবর্তীতে যখন 75 সংশোধনী হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। খেয়াল করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন নিয়ে আসা হলো তখন কিন্তু বাংলাদেশের তখনকার সময়ের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সকলের মধ্যে একটা মতৈক্যের মধ্য দিয়ে এটা নিয়ে আসা হলো। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বামপন্থী সংগঠন সবার একটা মতামত ছিল। কিন্তু যখন বাতিল করা হলো তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। তার পেছনে অন্যতম বড় কারণ, আওয়ামী লীগ 8-এর নির্বাচনের মধ্য দিয়ে তারা 2/3 মেজরিটি পেয়ে গেছে। তারা যা খুশি তাই করতে পারলো। শুধু এই জায়গাটাতে না, 75 সংশোধনের মধ্য দিয়ে এত বড় বড় কিছু পরিবর্তন নিয়ে আসা হলো, সংবিধানের 1/3কে আর পরিবর্তনই করা যাবে না এমন বিধান যুক্ত করা হলো এই সংবিধানের মধ্যেই। পরবর্তী সংসদ তাদেরকে আসলে বাধ্য করা হলো একটা পূর্ববর্তী সংসদের সংশোধনের মধ্য দিয়ে। এই যে বাংলাদেশে স্বৈর শাসন চলে আসা, ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া, এই সব কিছু এটাকে ভ্যালিডেটেড করা হতো সাংবিধানিক একটা সংশোধনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই জায়গাটাতে কিভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা যায়, তারই একটা স্বরূপ আমরা উচ্চকক্ষে পাব যদি সেই উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয়। মূল কথা হলো, আমরা উচ্চকক্ষের যত উপযোগিতা নিয়ে আলাপ করব, এই সব উপযোগিতা একটা শর্তের উপরে নির্ভরশীল। সেটা হলো উচ্চকক্ষ ভোটের পিআর অনুপাতে প্রতিনিধিত্ব হবে। যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। আমরা বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে যে বিভিন্ন দলের সঙ্গে তাদের সমর্থনের বিষয়টা দেখি, সেটা কখনোই এমন নয় যে এটা কোনো একটা দলকেই এককভাবে 50% ঊর্ধ্বে মানুষ তারা সমর্থন করেন। এটা সম্ভব হয়নি। সেক্ষেত্রে কোনো দল যদি নিম্নকক্ষে 2/3 মেজরিটিও পায়, তাহলে সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হলে উচ্চকক্ষে যেহেতু তার সিম্পল মেজরিটিও ইভেন থাকে না, অন্য যে দলগুলো আছে আদতে বিরোধী দল, তাদের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। এটা একটা বড় ধরনের সাংবিধানিক সংকট থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে।